আজকে আমরা আলোচনা করব স্থির বস্তুর ওজন এবং তলের প্রতিক্রিয়া বলের ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আমরা জানি যে প্রত্যেকটা বলেরই ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া থাকে, মানে জোড়ায় জোড়ায় কাজ করে। সো এই টপিকটা হচ্ছে নিউটনের থার্ড ল দিয়ে ব্যাখ্যা করার সময় সবচেয়ে কনফিউশন তৈরি হয়। আমরা আজকে ট্রাই করব যে এটার কনফিউশনটা দূর করতে এবং নিউটনের থার্ড ল এর সাথে কিভাবে এখানে ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া বের করতে হয়। সো আমরা স্টার্ট করি। এটা হচ্ছে স্থির বস্তু। এখন এই বস্তুর উপরে কি কি বল কাজ করে, ঠিক আছে, ওইটা আমরা দেখব। সো দেখো, এই বস্তুর ভর এম এবং তার ওজন mg নিচের দিকে কাজ করে। আর এই তল, এই যে ভূমি, এই বস্তুকে একটা উপরের দিকে লম্ব বরাবর উপরের দিকে একটা বল প্রয়োগ করে, যেটাকে আমরা অভিলম্বিক প্রতিক্রিয়া বলে থাকি। এটার মূলত নাম হচ্ছে, তুমি সেটাকে অভিলম্বিক প্রতিক্রিয়া বলতে পারো, তুমি সেটাকে বলতে পারো লম্ব প্রতিক্রিয়া, প্রতিক্রিয়া বল, অভিলম্বিক প্রতিক্রিয়া বল, লম্ব প্রতিক্রিয়া বল। ঠিক আছে, তুমি আহ, সেটাকে লম্ব বলও বলতে পারো, তলের প্রতিক্রিয়া বলও বলতে পারো, তলের প্রতিক্রিয়া বল। ওকে। সো আমরা এখন দেখবো এখানে যে উপরের দিকে আর এবং নিচের দিকে mg, এই দুইটা বলের ক্রিয়া প্রতিক্রিয়া কি। সো এটার অ্যান্সার বেশিরভাগ স্টুডেন্টকে জিজ্ঞেস করলে যে অ্যান্সারটা দেয়, সেই অ্যান্সারটা হচ্ছে যে আর ও mg একে অপরের ক্রিয়া প্রতিক্রিয়া বল। ওকে, এইটা হচ্ছে সবচেয়ে বেশি অ্যান্সার দেওয়া, এই কোশ্চেনের অ্যান্সার আর কি, সবচেয়ে বেশি দেওয়া অ্যান্সার। সো এটা হচ্ছে কমপ্লিটলি ভুল অ্যান্সার, এটা কারেক্ট না, ফলস। ওকে, কেন ফলস সেটা আজকে ব্যাখ্যা করব এবং এটার কারেক্ট ফর্ম কি সেটা ব্যাখ্যা করব। সো এর আগে আমরা মূলত একটু আলোচনা করি নিউটনের তৃতীয় সূত্র কি। নিউটনের তৃতীয় সূত্র, সো নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী প্রত্যেক বলের কি থাকবে, জোড়া থাকবে। ওকে, বল জোড়ায় জোড়ায় কাজ করবে, বল জোড়ায় জোড়ায় কাজ করবে, ক্রিয়া করবে, ক্রিয়া কথাটা লিখি, ক্রিয়া করবে। দুই নাম্বার কথাটা হচ্ছে দুইটা ভিন্ন বস্তুর উপরে, দুইটি ভিন্ন বস্তুর উপর, ভিন্ন বস্তুর উপর। তিন নাম্বার যে কথাটা আমরা খেয়াল রাখি না সেটা হচ্ছে যে এই যে ক্রিয়া প্রতিক্রিয়া, ওকে, একই ধরনের বল হইতে হবে, একই প্রকৃতির মৌলিক বল হতে হবে। সো আমি মূলত মেইন পয়েন্ট গুলা এখানে আলোচনা করি, যে পয়েন্ট গুলো অ্যাকচুয়ালি এই ঘটনাকে বা এই টপিকটাকে ব্যাখ্যা করতে বেশি প্রয়োজন। ওকে, সো নিউটনের তৃতীয় সূত্রের আরো অনেক ধরনের কনসিকুয়েন্স আছে, ওইগুলো নিয়ে আমরা আপাতত আলোচনা করতেছি না। আদারওয়াইজ নিউটনের তৃতীয় সূত্র নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো আমরা। তো এখানে বল জোড়ায় জোড়ায় কাজ করে, একটা পয়েন্ট, ভিন্ন বস্তুর উপর কাজ করে এবং একই প্রকৃতির মৌলিক বল হতে হয়। আমরা জানি মৌলিক বল কয়টা, চারটি। তো আমরা আরো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় রাখি, যে সকল ধরনের স্পর্শ বল, সকল ধরনের স্পর্শ বল কোন ধরনের, তাড়িৎ চুম্বকীয় প্রকৃতির, তাড়িৎ চুম্বকীয় প্রকৃতির। ঠিক আছে, আর ওজন কোন ধরনের, ওজন হচ্ছে মহাকর্ষীয় বল। ওকে, প্রকৃতির বল। তো এখন দেখো এখানে দুইটা বল আসলে ডিফারেন্ট, তাড়িৎ চুম্বকীয় বল আর মহাকর্ষ বল দুইটা হচ্ছে কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। ঠিক আছে, তার মানে একটা আরেকটার ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া হতে পারবে না, এটা আমরা শিওর। তাইলে আমরা দেখি যে এখানে ক্রিয়া প্রতিক্রিয়া জোড়াটা কিভাবে আছে। তো এই টপিকের ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া বুঝতে হলে আমরা এক কাজ করি, আমরা ভূমি এবং বস্তুকে বুঝার সুবিধার জন্য একটু আলাদা করে আঁকি। তো এটা হচ্ছে আমার ভূমি, এটা ভূমি,
এবং এটা হচ্ছে আমার বস্তু। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটু দেখি যে এই বস্তুকে পৃথিবী নিজের দিকে টানতেছে। ওকে, এটার নাম কি? এমজি। তাহলে এই এমজি এর একটা স্পেসিফিক অর্থ আছে। এই এমজি এর অর্থ কি? এই এমজি এর অর্থ হচ্ছে পৃথিবী বস্তুকে আকর্ষণ করে। ওকে, এখন আমার কোয়েশ্চেন হচ্ছে বস্তু কি পৃথিবীকে টানে না নিজের দিকে? ইয়েস, বস্তু হচ্ছে নিজেকে পৃথিবীর দিকে টানে। ওকে, তাইলে বস্তু যদি নিজেকে পৃথিবীর দিকে টানে তাহলে সেটা কি ধরনের বল হবে? একই প্রকৃতির বল হবে এবং সেটাও মহাকর্ষ বল। ঠিক আছে, সেটাও কিন্তু মহাকর্ষ বল। আমরা যখন মহাকর্ষ বল সম্পর্কে পড়ি যে এই যে M1 এবং M2 ভরের দুইটা বস্তু, তারা পরস্পর আর দূরত্বে আছে। তো এই যে আর দূরত্বে আছে, তারা একটা বস্তু আরেকটা বস্তুর উপর বল প্রয়োগ করে। যেমন M1 ভরের বস্তুটা M2 এর উপর বল প্রয়োগ করে এই দিকে। ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি M1 বল প্রয়োগ করছে M2 এর উপরে, তার মানে 2 এর উপর বল প্রয়োগ করছে 1। ঠিক তেমনি M2 ভরের বস্তু M1 এর উপর বল প্রয়োগ করছে, সেটা হবে কি F12। ওকে, তাহলে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী তখন আমরা লিখতে পারি F21 ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস F12 ভেক্টর। আর আমরা মানে তখন সমান লিখতে পারি F21 ইকুয়াল টু F12। তখন আমাদের ঋণাত্মক চিহ্ন দেওয়ার দরকার নাই এবং আমাদের কি দেওয়ার দরকার নাই? ভেক্টর চিহ্ন দেওয়ার দরকার নাই। সো এই মানটা তখন সমান এবং এই মানটাকে আমরা বলি যে ধরো F, এবং এই F সমান G M1 M2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। ওকে, তাহলে এই হচ্ছে আলোচনা যা আমরা মহাকর্ষ বলে করে থাকি। তাহলে এখন এই আলোচনায় দেখো এই বলটাও, এই বলটাও মহাকর্ষ বল, এই বলটাও মহাকর্ষ বল, দুইটাই মহাকর্ষ বল। ঠিক আছে, এখানে কেউ একটা মহাকর্ষ বল আরেকটা মহাকর্ষ বল না, এরকম হতে পারে না। ঠিক আছে, তাইলে আমরা যে বিপরীত বলটা পাবো, এই যে বিপরীত বল না, এমজি বলের এইটার যেই রিপিটেশনটা আমরা দেখবো এখানে, যে বস্তু পৃথিবীকে নিজের দিকে টানবে। তাহলে এই ক্ষেত্রে এই বলটা কি হবে? ধরো কাকে টানতেছে? পৃথিবীকে টানতেছে। ঠিক আছে, পৃথিবীকে টানতেছে, পৃথিবীর ভর ক্যাপিটাল এম ধরলাম এবং যেই ত্বরণে বস্তুর দিকে গতিশীল সেটা হচ্ছে এ। ঠিক আছে, তাইলে আমরা তাহলে এই যে প্রকৃতির এটার অর্থ কি? এটার অর্থ দাঁড়ায় বস্তু পৃথিবীকে কি করবে? আকর্ষণ করবে। কোন দিকে? নিজের দিকে, অবশ্যই অবশ্যই নিজের দিকে। তাহলে আমরা কি তাইলে বুঝতে পারছি যে আমি যদি বস্তুকে আকর্ষণ করি বস্তু আমাকে আকর্ষণ করবে, ঠিক তেমনি আমাকে পৃথিবী আকর্ষণ করতেছে, একইভাবে আমি পৃথিবীকে আকর্ষণ করব। কারেক্ট। তাহলে এবার আমরা বস্তুর দিকে তাকাই, যেমন এই তলটা বস্তুর উপর একটা উপরের দিকে লম্ব বল দিবে, আমরা সেটা আর দিয়ে প্রকাশ করে থাকি। আমাদের টেক্সট বুক গুলোতে আর দেওয়া আছে বা বিভিন্ন স্ট্যান্ডার্ড বইয়ে দেখবা যে সেটা এন দ্বারা প্রকাশ করে। এন দ্বারা প্রকাশ করাটা আরো বেশি সুবিধাজনক, এর কারণ হচ্ছে এন দ্বারা নর্মাল ফোর্স ইংলিশে আমরা বুঝাই থাকি, নর্মাল ফোর্স। ওকে, তো এই নর্মাল ফোর্সই আসলে এখানে কি? আর নর্মাল ফোর্সই হচ্ছে এখানে আর সারফেসের নর্মাল ফোর্স। ওকে, মানে প্রতিক্রিয়া বল, এটা নামে একটা প্রতিক্রিয়া বল, এটা কিন্তু ইয়ে না যে ক্রিয়া প্রতিক্রিয়ার জোড়া হিসেবে প্রতিক্রিয়া বল বলা হচ্ছে না। এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। আচ্ছা, এটা কে কাকে দিল? তল বস্তুকে উপরের দিকে দিছে, উপরের দিকে। ওকে, তাইলে বস্তুর তল এখানে আছে না? বস্তুর তল এই যে পৃথিবীকে দিবে। তাহলে এটা হচ্ছে আরেকটা, ধরো এটা R1, এটা R2, এর অর্থ হচ্ছে বস্তুর তল পৃথিবীর তলকে দিবে। কি দুইটাই কি লম্ব বল না? দুইটাই কি নর্মাল ফোর্স না? তাহলে দুইটাই নর্মাল ফোর্স এবং দুইটাই হচ্ছে দুইটা তল থেকে বিপরীত দিকে ক্রিয়াশীল। তাহলে এখন আমরা দেখি যে এই জায়গায় আমরা যে ভুলটা করে থাকি, যে আর হচ্ছে আমার তলের প্রতিক্রিয়া বল। ঠিক আছে,
এবং এটা কোন ধরনের প্রকৃতির বল হবে? তাড়িৎ চুম্বকীয় বল। তাড়িৎ চুম্বকীয় বল। আর mg হচ্ছে মহাকর্ষ বল। এখন এই দুইটা একটা আরেকটার ক্রিয়া প্রতিক্রিয়া কিভাবে হয়? এটা অসম্ভব ব্যাপার। তার মানে আমরা যে কনক্লুশন এখন আসছি, আর ও mg একে অপরের ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া হতে পারেন। আরেকটা এখানে লজিক আছে, এটা হচ্ছে একটা লজিক। আরেকটা লজিক হচ্ছে, দেখো যে mg ভরের এই যে বস্তু, এই বস্তুকে পৃথিবী টানতেছে নিজের দিকে, ঠিক আছে? আবার তল দিচ্ছে কোন দিকে? তল বল দিচ্ছে উপরের দিকে। আর তাহলে একই বস্তুর উপরে আর ও mg ক্রিয়াশীল। একই বস্তুর উপর আর ও mg কার্যকর। তো একই বস্তুর উপর আর ও mg কার্যকর হলে এখানে ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া হবে কিভাবে? সেটা তো হওয়া অসম্ভব ব্যাপার, তাই না? সো এই দুই লজিকে আমরা বলতে পারি আর এবং mg একে অপরের ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া নয়। এখন আসো তাদের ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া আমরা কিভাবে এখন বের করব। সো আমরা শুরুতে কি করেছিলাম? আমরা শুরুতে দেখিয়েছিলাম যে বস্তুর তল এবং পৃথিবীর তল একে অপরকে বল দিচ্ছে। তাহলে আমি এখানে আবার একটু আঁকি। এটা ধরলাম যে পৃথিবীর তল, আর এই হচ্ছে বস্তু। তো এখানে আমরা দেখতেছি যে বস্তুকে পৃথিবী টানতেছে mg বলে, আবার বস্তু পৃথিবীকে টানতেছে ma বলে, ঠিক আছে? এখন এই জায়গায় আমরা যদি এই জায়গায় লিখতে পারি, ধরো এইটা হচ্ছে আমার W1, এইটা হচ্ছে আমার W2। সো নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী হচ্ছে এরাই একে অপরের ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া। তার মানে W1 ও W2 একে অপরের ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া। কেন? কারণ W1 এবং W2 একই প্রকৃতির। W1 ও W2 একই প্রকৃতির বল, ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারি নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো W1 ইকুয়াল মাইনাস W2 ভেক্টর। ওকে, এরপরে আমরা লিখতে পারবো W1 ইজ ইকুয়াল টু W2। তো এখন W1 যদি আমি লিখি mg ইজ ইকুয়াল টু W2 কি ma। সো আমি 10 কেজি ভরের, 10 কেজি না, আমি 100 কেজি ভরের একটা বস্তু যদি বিবেচনা করি, 100 কেজি ভর, আর আমার জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর পৃথিবীর ভর আমরা জানি কত? পৃথিবীর ভর হচ্ছে 6 × 10⁻24 কেজি। তাইলে এই যে এখন এখানে যদি আমি বসাই, এখানে বসাই আমরা ক্যালকুলেট করতে পারি a ইজ ইকুয়াল টু mg/m। তাহলে তুমি এখানে বসাবা যে 100 × 9.8 ডিভাইডেড বাই 6 × 10⁻24 এইখানে পাবা। তো এখানে এ হচ্ছে অনেক অনেক কম, অনেক কম, ঠিক আছে? অনেক কম। সেই জন্য আমাদের মনে হয় কি আমরা পৃথিবীকে নিজের দিকে টানছি না, এটা আমাদের মনে হয় আমাদের সাপেক্ষে। ওকে, তখন মনে হয় আমরা পৃথিবীর পৃষ্ঠে আছি, আমাদের মনে হয় যে না, আমরা পৃথিবীকে নিজের দিকে টানতেছি না। কেন টানতেছি না এটা কেন মনে হচ্ছে? কারণ আমাদের প্রয়োগকৃত বলের কারণে পৃথিবীর গতির কোনো ইফেক্ট আমরা পর্যবেক্ষণ করতে পারতেছি না। এখন আমরা দেখব যে প্রতিক্রিয়া মানে তলের প্রতিক্রিয়া বলের ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া কি। তো দেখো পৃথিবীর পৃষ্ঠ এই বস্তুকে উপরের দিকে দিচ্ছে R1, আবার এই যে বস্তুর তল পৃথিবীকে দিচ্ছে R2। এখানে R1 ও R2 পৃথিবী ও বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া, ঠিক আছে? এইটা আমরা খেয়াল রাখবো। এটাই হচ্ছে পৃথিবী এবং বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া। তাহলে আমরা তখন লিখতে পারি R1 ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস R2 ভেক্টর, ঠিক আছে? একইভাবে আমরা এখানে বলতে পারবো R1 এর মান আর R2 এর মান সমান, মান বিবেচনায়, মান বিবেচনায়।
আমরা কিন্তু ভেক্টর হিসেবে লিখতে পারবো না। ওকে, এবং আরেকটা প্রচলিত ভুল ধারণা আছে, যেমন ধরো একটা বস্তু সাথে আরেকটা বস্তু এদিকে লাগানো আছে। সো প্রথম বস্তু যদি বল প্রয়োগ করে, প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপর F1 বল প্রয়োগ করছে, দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপর F2 বল প্রয়োগ করছে, তাহলে আমরা নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী লিখতে পারি F1 ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস F2 ভেক্টর। ওকে, দিস ইজ কারেক্ট, কিন্তু আমরা এইটা কখনো লিখতে পারি না। দিস ইজ নট কারেক্ট। কেন? এটার অর্থ হচ্ছে একই বস্তুর উপর F1 ও F2 বল প্রয়োগের ফলে লব্ধি শূন্য। F1 ও F2 ক্রিয়া প্রতিক্রিয়া নয়। তখন আমরা এটা লিখতে পারবো, তখন আমরা লিখতে পারবো F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর ইজ ইকুয়াল টু 0। তখন আমরা এটা লিখতে পারবো, ক্রিয়া প্রতিক্রিয়া হিসেবে লিখতে পারবো না। একই বস্তুর উপরে দুইটা বল প্রয়োগ করা হলে বা প্রযুক্ত হলে বা ক্রিয়াশীল থাকলে তখন আমরা সেটা লিখতে পারবো। এখন সেটা আমরা একটু দেখি। আমরা আহ, একটু আগে যখন দেখলাম পৃথিবী এবং বস্তুর উপরে যেই বলগুলো আছে, এবার আমরা এখানে দেখি যে বস্তুর উপরে পৃথিবী টানতেছে mg বলে, আর পৃথিবী বল প্রয়োগ করছে কি R1। ঠিক আছে, একইভাবে পৃথিবীতে দেখো বস্তু টানতেছে ma বলে, আর বস্তু প্রয়োগ করতেছে পৃথিবীকে R2 বলে। তাহলে আমরা এখানে লিখতে পারি বস্তুর জন্য লব্ধি বল যেহেতু স্থির যেহেতু, তাহলে আমরা বলতে পারি সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0, ওয়াই অক্ষ বরাবর মোট বল শূন্য। তখন আমরা বলতে পারি কি, দেখো এই বস্তুর উপরে দুইটা বল কার্যকর আছে এখানে, তখন আমরা বলতে পারি R1 ভেক্টর প্লাস প্লাস mg ভেক্টর ইজ ইকুয়াল টু 0। ওকে, তখন আমরা এটা লিখতে পারি, এটা লিখাতে আমাদের কোনো দোষ নাই, কোনো সমস্যা নাই। তখন আমরা দেখো একটা আরেকটার বিপরীত দিকে ক্রিয়াশীল, তার মানে আমি যদি এটাকে প্লাস ধরি এটা অটোমেটিক মাইনাস, রাইট? আচ্ছা, আমি এই লাইনটা পরবর্তী এই জিনিসটা পরবর্তী ভাবে বোঝাই। সো এখানে দেখো সে ধনাত্মক প্রকৃতির যদি হয়, আমরা যদি উপরের দিককে ধনাত্মক ধরি নিচের দিক অটোমেটিক ঋণাত্মক। সো এই বিবেচনায় আমার এইটা হয়ে যাবে ঋণাত্মক, তখন আমরা লিখতে পারি দিক সহ R1 ভেক্টর মাইনাস mg ভেক্টর ইজ ইকুয়াল টু 0, R1 ভেক্টর ইজ ইকুয়াল টু mg ভেক্টর, একটা আরেকটার বিপরীত এবং একই বস্তুর উপরে কার্যকর। তখন আমরা বলতে পারি R ইজ ইকুয়াল টু R1 ইজ ইকুয়াল টু mg। একইভাবে পৃথিবী বিবেচনায় পৃথিবীর উপর, তখন আমরা বলতে পারি কি, পৃথিবীর উপর বলতে পারি R2 ভেক্টর ইজ ইকুয়াল টু ma ভেক্টর। একইভাবে আমরা লিখতে পারি R2 ইজ ইকুয়াল টু ma। সো যেহেতু আমাদের এই দুইটা সমান, তো আমরা লিখবো এখানে বা লিখতে পারি R1 ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস R2 ভেক্টর মানে সমান R1 ইজ ইকুয়াল টু R2। সেই জন্য আমরা লিখতে পারি যে ধরো এটা সমান R এবং R ইজ ইকুয়াল টু mg। আমরা এই বিবেচনায় এই দুইটা সমীকরণকে একত্রিত করে আমরা লিখতে পারি। ওকে, তাহলে তখন হয় R ইজ ইকুয়াল টু mg, তার মানে R ইজ ইকুয়াল টু mg এর অর্থ, আমাদের প্রবলেম সলভিং বা কোশ্চেন সলভিং এর জন্য বা টপিক বোঝার জন্য এটার অর্থ হচ্ছে বস্তুর উপর আর ও mg ক্রিয়াশীল এবং স্থির থাকায় লব্ধি কি শূন্য, লব্ধি শূন্য। তখন আমরা বলতে পারি আর ইজ ইকুয়াল টু mg। ঠিক আছে, তখন আমরা এই কথাটা বলতে পারি। আমরা এই জায়গায় সবসময় ভুল করে থাকি, বেশিরভাগই বলে থাকে যে আর এবং mg পরস্পরের ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া। না, এটা ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া না, সে স্থির থাকে বিধায় তার উপর দুইটা বল প্রয়োগ হচ্ছে এবং একে অপরের
বিপরীতমুখী। ওকে, এবং আমরা লব্ধি করলে শূন্য পাবো, কিন্তু একে অপরের ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া নয়। এখন আমরা দেখব যে ভিন্ন ভিন্ন সিচুয়েশনে স্থির বস্তুর উপরে ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া কিভাবে আমরা বের করব। কেস নাম্বার 1, একটা টেবিলে একটা বস্তু রাখা আছে, তাহলে তার উপরে ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া আমরা কিভাবে বের করব। এখানে আমরা ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া কিভাবে বের করব, ঠিক আছে? তাহলে এখানে দেখো, এই যে বস্তু, ওজন নিচের দিকে কাজ করতেছে mg, আর এখানে কি পৃথিবী আছে। ভূমি না থাকলে mg থাকবে না, mg ক্রিয়াশীল থাকবে না, এটা আমাদের বুঝে নিতে হবে। আর তাইলে mg এর বিপরীতে কে আছে এই জায়গায়, এটারে আমরা -mg লিখতে পারি, জাস্ট বুঝানোর জন্য যে এটার ক্রিয়া প্রতিক্রিয়া জোরে এখানে আছে। ঠিক একইভাবে এবার আমরা তলের দিকে দেখি। তলের দিকে এই তল উপরের দিকে দিচ্ছে, এই তল উপরের দিকে দিচ্ছে আর, এবং বস্তুর তল টেবিলকে দিচ্ছে কি আর। ওকে, মাইনাস আর আমরা লিখলাম। একইভাবে আমরা এখানে দেখাবো যে টেবিল নিচের দিকে, টেবিল নিচের দিকে mg, ক্যাপিটাল mg বলে পৃথিবী টানতেছে, আবার পৃথিবীকে টেবিল টানতেছে ক্যাপিটাল mg বলে, মাইনাস ক্যাপিটাল mg বলে। এবার আসো টেবিলের এবং পৃথিবীর যে পৃষ্ঠতলে আছে তাদের যে লম্ব প্রতিক্রিয়া বল সেটা। সো এই হিসেবে আমরা এখানে দেখাইতে পারি যে এই যে টেবিলের এই ইয়ে বরাবর, পা বরাবর উপরের দিকে লম্ব প্রতিক্রিয়া ধরে নিচ্ছে এটা আর ড্যাশ। ঠিক তেমনি টেবিলের এই তল পৃথিবী নিচের দিকে দিচ্ছে আর ড্যাশ বল। একইভাবে এই পা বরাবরও একইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি, ঠিক আছে? এখন দেখো প্রত্যেকটা জায়গায় আমরা ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া পাচ্ছি। এইখানে জোড়া, এইখানে জোড়া, ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা আরো জোড়া পাচ্ছি, এই যে এই জায়গায় জোড়া, আমরা এই জায়গায় জোড়া পাচ্ছি, এই যে জোড়া, এরপরে এই যে জোড়া পাচ্ছি, তারপরে mg এর সাথে এই mg এর জোড়া। সো এখানে প্রত্যেকটা বলেরই জোড়া কাজ করতেছে। ওকে, আমরা যেন ভুল না করি আর, যে কোনো বলের জোড়া নেই বা আমরা ভুলভাবে যাতে জোড়া বের করতে না পারি। ওকে, তাইলে দেখো আর এর জোড়া আর ই হবে, এটা আমরা মাথায় রাখবো। mg এর জোড়া mge হবে। ওকে, একদম সিমিলার জিনিস হবে। আচ্ছা, একটু আগে আমরা যখন বলছিলাম, অনেকে এখন বলতে পারো যে ভাইয়া পৃথিবীর ভর তো অনেক বেশি, আর আমরা পৃথিবীকে টানতেছি অনেক কম বলে, সরি কম ত্বরণে টানতেছি নিজের দিকে, মানে গতিশীল হচ্ছে অনেক কম ত্বরণে। তাহলে এই দুইটা বল তো আমাদের ওজন থেকে বেশি হওয়ার কথা না। আমরা মান বিবেচনায় যখন লিখবো, মান বিবেচনায় এই হিসাবটা যখন লিখবো যে mg ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ma, তাহলে এইটা অনেক বেশি আর এটা অনেক কম, তাহলে তাদের এই গুণফলটা তোমার এই mg এর সমান হয়। ঠিক আছে, নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া, সোজা কথা, সোজা হিসাব। এখন আমরা দেখবো যে কেস টু। কেস টু হচ্ছে একটা বস্তুর উপরে আরেকটা বস্তু থাকলে কিভাবে আমরা ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া দেখাবো। ওজনের ক্ষেত্রে কিভাবে আমরা ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া দেখাবো। তো ধরে নেই এটা হচ্ছে আমার তল। তো দেখো এবার এখানে এখানে দুইটা বস্তু আছে, তাদের মধ্যে আমরা কিভাবে ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া দেখাবো। তো আমরা সুবিধার্থে কি করি, প্রত্যেকটা বস্তু এবং তলকে আলাদা করে ফেলি, এবং এই এই জিনিসটা আমরা ডান পাশে দেখাই। সো দেখো এটা হচ্ছে আমার তল, এইটা হচ্ছে আমার প্রথম বস্তু, এবং এইটা হচ্ছে আমার দ্বিতীয় বস্তু। ওকে, তাহলে এখন দেখো প্রত্যেকটা বস্তু নিজের ওজন নিচের দিকে ক্রিয়া করে, রাইট? তাহলে এর ওজন আছে, আমরা এটাকে ক্যাপিটাল এম আর এটাকে স্মল এম বিবেচনা করি, mg, আর এটা কি mg, স্মল mg। ঠিক তেমনি এই যে ক্যাপিটাল mg, এটার জন্য আরেকটা আছে এখানে ক্যাপিটাল mg। ঠিক একইভাবে আমি প্রত্যেকটা ডিফারেন্ট কালার দিয়ে দেখাই। এইটা হচ্ছে স্মল mg, এর জন্য এখানে আছে স্মল mg। ওকে, এবার আসো আমার সেই ক্রিয়া তলের প্রতিক্রিয়া বল। তাহলে দেখো পৃথিবী, পৃথিবীর পৃষ্ঠ একে দিচ্ছে r1, ঠিক
এই তল পৃথিবীকে দিচ্ছে -r1। শেষ। এবার এখানে আছে উপরের বস্তুর তল, এই যে উপরের প্রথম বস্তুর তল উপরের বস্তুকে দিচ্ছে, কি দিচ্ছে? এখানে দিচ্ছে r2। আর উপরের বস্তুর তল নিচের বস্তুকে দিচ্ছে -r2। তাহলে কি আমরা প্রত্যেকটা ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া এখানে বুঝতে পারছি? ইয়েস, আমরা এখানে বুঝতে পারছি। ওকে, তাহলে এখানে আমি একটু লিখি, mg, ক্যাপিটাল mg এর প্রতিক্রিয়া বল মাইনাস ক্যাপিটাল mg। তুমি উল্টাটাও ক্রিয়া বলতে পারো, ক্রিয়া প্রতিক্রিয়া একই সময় একটা সেম টাইম কাজ করে, ক্রিয়া যতক্ষণ প্রতিক্রিয়া ততক্ষণ, কিন্তু তুমি ক্রিয়া প্রতিক্রিয়াকে আলাদা করতে পারবে না। তুমি যদি বলো যে -mg ক্রিয়া, এটাও কারেক্ট। তুমি যদি বলো mg ক্রিয়া, এটাও কারেক্ট। ওকে, তাইলে এরপরে আমরা স্মল mg এর প্রতিক্রিয়া বের করব -mg। একইভাবে r1 এর প্রতিক্রিয়া -r1, r2 এর প্রতিক্রিয়া -r2। ওকে, বুঝতে পারছি। আমরা আজকের টপিকের লাস্ট কেস দেখব। এর পরবর্তীতে আমরা ডিফারেন্ট সিনারিওতে ডিফারেন্ট ডিফারেন্ট ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া দেখাবো। সো আজকের আমরা কেস 3, একটা তলে দুইটা বস্তু পাশাপাশি সংস্পর্শে আছে। একটা তলে দুইটা বস্তু পাশাপাশি সংস্পর্শে আছে। পাশাপাশি পাশাপাশি সংস্পর্শে আছে। সো এই ক্ষেত্রে ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া কিভাবে কাজ করে? ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া দেখব। সো আমি এখানে মিন করি যে এটা আমাদের এম বল, এম ক্যাপিটাল এম ভরের বস্তু, এটা হচ্ছে স্মল এম ভরের বস্তু। ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া কিভাবে কাজ করে? তো আমি এই দুইটা জিনিসকে আলাদা আলাদা ভাবে এখানে আবার আগের মতো দেখাই। ধরো এটা হলো ক্যাপিটাল এম আর এটা হলো স্মল এম। ওকে, সো এখন দেখো, এই স্মল এম এর বস্তুটাকে পৃথিবী টানতেছে, ক্যাপিটাল এম ভরের বস্তুকে পৃথিবী টানতেছে ক্যাপিটাল এম জি বলে। একইভাবে এর প্রতিক্রিয়া জোড়া হবে কি মাইনাস ক্যাপিটাল এম জি। তো আবার এখানে দেখো যে স্মল এম ভরের বস্তুকে পৃথিবী টানতেছে এম জি বলে, এবং উপরের দিকে বস্তু পৃথিবীকে টানবে মাইনাস এম জি বলে। ঠিক আছে, এই জিনিসটা আমরা বুঝতে পারছি। এখন আসো তলের ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া। তলের ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া, তাহলে তলের ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া আমরা দেখবো যে এই যে এই বস্তুটা একে টানবে, এই বস্তুটা, এই তলটা পৃথিবীর তলটা বড় বস্তুকে উপরের দিকে r1 বলে দিবে, এবং এই যে বড় বস্তুকে পৃথিবীর তলকে -r1 বলে দিবে, প্রতিক্রিয়া বল দিবে। একইভাবে তুমি ছোট বস্তুর দিকে যদি তাকাও, ছোট বস্তুর দিকে আমরা তাকালে দেখব যে ছোট বস্তুটা, ছোট বস্তুকে পৃথিবীর তল দিচ্ছে r2 বলে, এবং বস্তুর তল পৃথিবীকে দিচ্ছে -r2 বলে। এখন আসো তাদের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া। এই যে তাদের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া জোড়ার মধ্যে আমরা দেখতেছি কি, যে দুইটা বস্তু পরস্পর পরস্পরকে বল প্রয়োগ করবে। তাহলে বড় বস্তুটা ছোট বস্তুকে ধরো r3 বলে দিচ্ছে, আর ছোট বস্তুটা বড় বস্তুকে -r3 বলে দিবে। তাহলে তুমি এখানে দেখো সবগুলা বলের ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া আছে। আমি একটা একটা করে লিখি। ক্যাপিটাল mg ভরের বস্তুর প্রতিক্রিয়া হবে -mg। তারপরে স্মল mg ভরের বস্তুর প্রতিক্রিয়া হবে -mg। r1 এর প্রতিক্রিয়া হবে -r1, r2 এর প্রতিক্রিয়া হবে -r2। একইভাবে r3 এর প্রতিক্রিয়া হবে -r3। আচ্ছা, আর কোন ধরনের বল কি আছে? 1 2 3 4 5, না, সবগুলা বলের আমরা জোড়া বের করে ফেলছি এখানে। ওকে, সো আশা করি আমরা ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া এখন আর বের করতে ভুল করব না। আমি আজকে এই ভিডিওতে ওজনের সাথে রিলেটেড সকল ক্ষেত্রে ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া বের করেছি। আচ্ছা, লাস্ট আমরা বের করি যে ওজনের ক্ষেত্রে আনত তল বরাবর ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া কি হবে। আজকে লাস্ট কেস আনত তলে ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া। একটা জিনিস মাথায় রাখবা,
উপাংশে উপাংশে বিভাজনের পর কোনো ক্রিয়া প্রতিক্রিয়া আসবে না। সো উপাংশে বিভাজনের মাধ্যমে ক্রিয়া প্রতিক্রিয়া আসবে না। ঠিক আছে, আসবে না। শুধুমাত্র আমাদের যেই বল কার্যকর বস্তুর উপরে এবং বস্তু অপর বস্তুর উপরে ওই প্রকৃত বা ট্রু ফোর্স থেকেই হচ্ছে আমরা ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আনত তলের ক্ষেত্রে দেখি। এই হচ্ছে আমাদের আনত তল। আনত তলে একটা বস্তু আছে এভাবে। ঠিক আছে, তাহলে এদের ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া কি? এদের ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া কি? ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া দেখো, এই বস্তুটা পৃথিবীকে কি করতেছে? বল প্রয়োগ করতেছে নাকি না? পৃথিবী একে বল প্রয়োগ করতেছে নিজের দিকে, mg। ঠিক তেমনি পৃথিবী এ বস্তু পৃথিবীকে টানবে -mg। ওকে, এবার আসো তোমার কি বের করবো আমরা? এবার তলের প্রতিক্রিয়া বল। তাহলে তলের প্রতিক্রিয়া বলে একবারে খাড়া উপরের দিকে আর, আর নিচের দিকে কি? -r। কে দিবে? বস্তুর তল দিবে আনত তলকে। ওকে, তাহলে আমি এটা লিখে দেই, আনত তল বস্তুকে, আর এইটা হলো বস্তুর তল আনত তলকে। ঠিক আছে, এটাই হচ্ছে আমরা বুঝতে পারছি। এখন আর এর মান কিভাবে বের হবে উপাংশ থেকে? আমরা আবার আনত তল দেখি। এই জায়গায় বস্তু আছে, এর উপর কার্যকর বল mg। এখন একে যদি আমরা উপাংশে বিভাজন করি আনত তল বরাবর x এবং y অক্ষে, তাহলে আমরা পাচ্ছি কি? আমরা পাচ্ছি যে দেখো, এই কোণটা যদি থিটা হয় তাহলে এই কোণটা হবে থিটা। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে mg কে আমরা দুটো উপাংশে যদি ভাগ করি তাহলে লম্ব বরাবর আসতেছে mg cos থিটা আর আনুভূমিক বরাবর আসতেছে mg sin থিটা। এখন দেখো আর আসতেছে কি? উপরের দিকে, তল বরাবর উপরের দিকে। তাহলে বস্তুর উপর কার্যরত বল y অক্ষ বরাবর, y অক্ষ বরাবর কোন ধরনের গতি আছে? নাই। সেজন্য আমরা f of y is equal to 0 লিখি। ঠিক আছে, তাইলে তখন আমরা উপরের দিকে দেখি যে আর, আর নিচেরটা এটাকে আমরা মাইনাস ধরি, -mg cos থিটা is equal to 0 লিখি। তখন আমাদের আসে r is equal to mg cos থিটা। ঠিক আছে, তাইলে বস্তু স্থির থাকবে সেইটার উপরে, মানে ধরে নিলাম যদি স্থির থাকে, স্থির থাকলে, স্থির হলে কিন্তু এক্স অক্ষের উপরের দিকেও, মানে এক্স অক্ষের এই ডান দিকেও কিন্তু ফ্রিকশন ফোর্স থাকবে যদি বস্তু স্থির থাকে। ওকে, স্থির থাকার কন্ডিশনের ক্ষেত্রে। আর যদি স্থির না থাকে, স্থির না থাকলে, স্থির থাকলে কি হবে? সামেশন অফ এফ অফ এক্স 0 হবে, মানে এক্স অক্ষ বরাবর কোনো গতি থাকবে না এবং ওয়াই অক্ষ বরাবরও কোনো গতি থাকবে না। কিন্তু গতিশীল হলে, গতিশীল হলে শুধুমাত্র, শুধুমাত্র আমার ওয়াই অক্ষ বরাবর 0 হবে, কিন্তু এক্স অক্ষ বরাবর 0 হবে না। ঠিক আছে, তাহলে আমরা ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া আনত তল বরাবর বুঝতে পেরেছি, এখানে কিভাবে কাজ করতেছে সেটা আমরা দেখতে পেলাম। এখন এই যে আনত তলের ভ্যালু, ভ্যালু যেটা আমরা পাই, আমি এদিকে আবার দেখাই যে ধরো এই বস্তুটা এভাবে আছে বোঝানোর সুবিধার্থে। তো এই তল উপরের দিকে দিচ্ছে আর এবং বস্তুর তল আনত তলকে দিচ্ছে আর, তাহলে এদের ভ্যালু কিন্তু mg cos থিটাই। ঠিক আছে, তুমি এটাকে r1 ধরতে পারো, এটাকে r2 ধরতে পারো। তাহলে তুমি নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী লিখতে পারো r1 is equal to -r2। ওকে, বুঝতে পারছি? আশা করি আমাদের এখন আর আনত তলে এবং সমতলে একাধিক বস্তু থাকলেও ক্রিয়া প্রতিক্রিয়া জোড়া আমরা
বের করতে পারবো খুব সহজে, আর কোনো ধরনের ভুলভ্রান্তি আমাদের হবে না। সো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি। পরবর্তীতে আমরা আরো বিস্তারিত অন্য টপিকে কনফিউশন দূর করার জন্য আরো ক্লাস নিয়ে আসবো।